যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হতে চাও, তারা ভর্তি হওয়ার আগে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভালো করে দেখ। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকে কখন ভর্তি, তুমি কি কি সাবজেক্ট নিতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে, কোন সময়ে এক্সাম হবে, ক্লাসে যেতে হবে কিনা। উচ্চ মাধ্যমিকেও একই জিনিস, উচ্চ মাধ্যমিকে কি কি সাবজেক্ট নেব, স্যার কি কি বিষয় নিলে সহজে পাস করব, আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন ফিজ কত, ভর্তি কিভাবে হবে, স্কুলে যাব না অনলাইনে ভর্তি হবে, কোন স্কুলে ভর্তি হব, অর্থাৎ আমার বাড়ির পাশে স্টাডি সেন্টার কোথায়, এই সমস্ত জিনিস আজকে আমি পুরো ডিটেলসে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত তথ্য সঠিকভাবে তোমাদের সামনে আমি তুলে ধরব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালো করে দেখবে, কোনো জায়গা স্কিপ করে যাবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রয়োজনে রবীন্দ্রমুক্ত ওপেন স্কুলের সমস্ত তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমে যেটা আলোচনা করব, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন কবে। দেখো, ভালো করে শুনবে, জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি যেটা বলতে চাইছি, দেখো, ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক বছরে দুবার ভর্তি হয়। একটি হলো জুন সেশন এবং ডিসেম্বর সেশন। দেখো, দুটো সেশনে ভর্তি হয়। তার মানে জুন সেশনে ভর্তি আর ডিসেম্বর সেশনে ভর্তি মানে জুন মাসেই ভর্তি বা ডিসেম্বর মাসেই ভর্তি, এটা কিন্তু নয়। তুমি যদি জুন মাসে ভর্তি হও এই বছর, তাহলে পরের বছর পরীক্ষা দেবে পরের বছর জুন মাসে। বোঝা গেল জিনিসটা? জুন মাসে যদি এই বছর ভর্তি হও, ধরো তুমি 24 সালে জুন মাসে মাধ্যমিকে ভর্তি হলে, তাহলে তুমি 25 সালের জুন মাসে পরীক্ষায় বসতে পারবে। আর যদি তুমি ডিসেম্বর মাসে মাধ্যমিকে ভর্তি হও, ধরো এক্সাম্পল হিসেবে ধরলাম 24 সালে ভর্তি হয়েছো, তুমি পরের বছর ডিসেম্বর মাসে মাধ্যমিকে ভর্তি হতে পারবে। এটা কিন্তু মাথায় রাখবে যে আমি ভর্তি হয়ে গেছি মানে পরীক্ষা দিতে পারবো তা কিন্তু নয়। কারণ ভর্তি হওয়ার পরে তোমাকে নির্দিষ্ট সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট তোমাকে যথাসময়ে জমা করতে হবে। পরীক্ষার আগে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ যদি না করো তাহলে তুমি পরের বছরও পরীক্ষায় বসতে পারবে না। এবার কোশ্চেন হবে, স্যার ফর্ম ফিল আপ কবে, আমি জানতে পারবো কি করে? আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেলে সমস্ত তথ্য সবার আগে দেওয়া হয়ে থাকে এবং একদম সঠিকভাবে। দেখো, মাধ্যমিকের ভর্তিটা আমি বলে দিই, তাহলে কবে বললাম? একটা হচ্ছে জুন মাসে আর একটা হয়ে থাকে ডিসেম্বর মাসে। দেখো এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি, দেখো এটা একটা মাধ্যমিকে ভর্তির নোটিশ, কবে না ডিসেম্বর মাসে ভর্তির নোটিশ, তাহলে আমার সেশন কি ডিসেম্বর মাসে। দেখো, ভর্তি শুরু হয়েছে 10-এর মাস থেকে, 10-এর মাস থেকে ভর্তি শুরু, অর্থাৎ সব সময় মনে রাখবে তোমরা যে সেশনে ভর্তি হবে তার 1.5 থেকে 2 মাস আগে স্কুলে যোগাযোগ রাখবে। যে স্কুলে গিয়ে ভর্তি হবে ওই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে। নতুবা এই চ্যানেলে যখন নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে যে কবে থেকে ভর্তি, কবে ভর্তি, তখন তুমি ওই স্কুলে গিয়ে
অবশ্যই যোগাযোগ করবে। তার মানে ভর্তির ব্যাপারে আর তোমার কোনো টেনশন থাকবে না। কি টেনশন? যে এই বুঝি মনে হয় ভর্তি হয়ে গেল, মনে হয় সবাই ভর্তি হয়ে গেছে, এবছর মনে হয় আমি মিস করলাম। অনেক স্টুডেন্ট আছে যারা এই ভর্তি হওয়ার জন্য বছরের পর বছর স্কুলে ঘুরে যাচ্ছে, অথচ সঠিক সময়ে ভর্তি হতে পারছে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বারবার করে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত নোটিফিকেশন দেখবে, তুমি সবার আগে পেয়ে যাবে, অর্থাৎ তোমার ভর্তিতে কোনো সমস্যা হবে না। তাহলে মাধ্যমিকে ভর্তির ব্যাপারে আমি কি বললাম? তুমি যদি জুন সেশনে ভর্তি হও, তাহলে জুনের ঠিক 1.5 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে স্কুলে যোগাযোগ রাখবে। বা ডিসেম্বর মাসে যদি ভর্তি হও, তার 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে ভর্তি শুরু হয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেল? এবার কোশ্চেন হচ্ছে যে স্যার আমি ভর্তির জন্য কোথায় যাব? দেখো, ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু অনলাইনে হয়ে থাকে। তবে এই অনলাইন প্রসেস তুমি যে স্কুলে ভর্তি হবে একমাত্র সেই স্কুলই করতে পারবে, অর্থাৎ তুমি কোনো সাইবার ক্যাফে বা বাড়িতে বসে অনলাইনে করতে পারবে না। তুমি স্কুলে যাবে, স্কুলে গিয়ে তুমি তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট বা তথ্য দেবে। এবার কোশ্চেন হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলো আমি ভিডিওর শেষে আলোচনা করব। ভিডিওটি কিন্তু কেউ না টেনে প্রত্যেকটা অংশ ভালো করে দেখতে থেকো। দেখো কি বললাম, অনলাইনে অ্যাডমিশন হবে, স্কুলে গিয়ে ভর্তি হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কি কি সাবজেক্ট নেব, অ্যাডমিশন ফিজ কত, সেগুলো আমি ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখো, মাধ্যমিকের ভর্তির ব্যাপারে বোঝা গেছে ডিটেলসে যে কবে ভর্তি, কবে থেকে ভর্তি শুরু। নেক্সট কি বলছি দেখো, এইচএস। এইচএস এর ভর্তি কিন্তু বছরে একবার হয়ে থাকে। কবে সেটা? না, সেশন হচ্ছে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর, মানে তুমি যদি 24 সালে সেপ্টেম্বরে ভর্তি হও, 25 সালের সেপ্টেম্বর মাসে তুমি এক্সাম দিতে পারবে। বোঝা গেল? তাহলে বছরে একবার ভর্তি হয়ে থাকে উচ্চ মাধ্যমিক, আর মাধ্যমিক ভর্তি হয়ে থাকে বছরে দুবার। তাহলে এখানেও একই জিনিস, দেখো এখানে একটা আমি নোটিশ তোমাদেরকে দিয়েছি আগের বছরের, দেখো কি দেওয়া হয়েছে না, এইচএস এ উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির নোটিশ। তাহলে দেখো, সেপ্টেম্বর মাস মানে কবে? 9 মাস। আর এখানে নোটিশ কবে থেকে? দেখো, 7 মাস থেকে ভর্তি শুরু, 7 মাস থেকে 8 মাস, মানে 9 মাসে সেপ্টেম্বর মাসে ভর্তির কোনো গল্পই নেই। তার মানে তুমি চেষ্টা করবে সেপ্টেম্বর মাসের 1 থেকে 1.5 মাস আগে থেকে স্কুলে গিয়ে খোঁজ নেবে, কারণ সেপ্টেম্বর মাসের আগের মাসে ভর্তি সাধারণত অনলাইনে শেষ হয়ে যায়। তাহলে এক্ষেত্রেও আমি বলে দিই, এক্ষেত্রেও তোমাকে ভর্তির জন্য স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে অনলাইনে ভর্তি হতে হবে। আর যেহেতু এটা অনলাইনে ভর্তি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দেখো এখানে যে টাইম দেওয়া রয়েছে যে 25/7 থেকে 2023, অর্থাৎ 24/8 থেকে 2023, অর্থাৎ এই যে মাঝখানে প্রায় 1 মাস টাইম দেওয়া আছে, ওই টাইমের মধ্যে গিয়ে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে। তুমি যদি তার বাইরে যাও, তোমাকে স্কুল কোনো মতে ভর্তি নিতে পারবে না। আমি তোমাকে বলবো, এই নির্দিষ্ট টাইমের বাইরে তুমি যদি স্কুলে যাও, তাহলে তোমার অযথা স্কুলে যাওয়া, কারণ তোমাকে স্কুল কোনো মতেই ভর্তি নিতে পারবে না, কারণ সম্পূর্ণ প্রসেস অনলাইনে হচ্ছে। ক্লিয়ার? যদি অফলাইনে হতো তাহলে যে কোনো সময় ভর্তি নেওয়া যেত, কিন্তু যেহেতু অনলাইন, তোমাকে যে কোনো সময় ভর্তি নিতে পারবে না। তাহলে মাধ্যমিকে কবে ভর্তি, এইচএস এ কবে ভর্তি, বছরে কবার ভর্তি, ক্লিয়ার? ভালোভাবে আশা রাখি তোমাদের বোঝা গিয়েছে। নেক্সট দেখো, যেটা আমি বলছি যে স্যার মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে কারা ভর্তি হবে। দেখো, ফার্স্টে মাধ্যমিকটা নিয়ে আলোচনা করি। যে তার আগে একটা জিনিস আমি বলে দিই যে স্যার মাধ্যমিক হোক আর উচ্চ মাধ্যমিক হোক, আমি বইপত্র কোথায় পাবো? দেখো, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এখানে বলে দিই, শুধুমাত্র এটা বাংলা মাধ্যম স্কুল, অর্থাৎ তুমি বাংলাতেই পড়তে পারবে, এখানে হিন্দি বা ইংরেজি মাধ্যমে পড়ানো বা স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয় না। ক্লিয়ার? আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার পরে তোমার যে বইপত্র, এখানে কোনো বাজারের কোনো দোকান থেকেও তুমি কোনো বই কিনতে পাবে না, অযথা তুমি দোকানে গিয়ে খোঁজও নেবে না। সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল, অর্থাৎ মাধ্যমিকে ভর্তি তুমি হলে
তোমার যে 7টা সাবজেক্ট, ওই 7টা সাবজেক্টের বই তুমি যে স্কুলে ভর্তি হয়েছো ভর্তির ঠিক 2 থেকে 2.5 মাস পরে বা এর মধ্যে তোমাকে সমস্ত বই বিনামূল্যে দিয়ে দেবে। ক্লিয়ার? অযথা কোনো স্কুলে কেউ কোনো পয়সা বা টাকা দেবে না, কারণ প্রত্যেকটা বই গভর্নমেন্ট সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকে। ক্লিয়ার? উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই ব্যাপার। তোমার যে 5টা বা 6টা বই রয়েছে সেই 6টা বই তোমাকে স্কুল থেকে ফ্রি অফ কস্টে দিয়ে দেবে। কবে দেবে? ভর্তি হওয়ার 2 থেকে 2.5 মাস পরে বা তার মধ্যেও যদি স্কুলে বইয়ের স্টক থেকে থাকে, পুরনো বইয়ের স্টক, তখন তোমাকে দিয়ে দেবে। কি বললাম? মাধ্যমিকও তুমি সম্পূর্ণ বাংলাতে দিতে পারবে, কারণ এটা বাংলা মাধ্যম স্কুল। উচ্চ মাধ্যমিকও তুমি দিতে পারবে সম্পূর্ণ বাংলাতে। ক্লিয়ার? তবে উচ্চ মাধ্যমিকে এক হচ্ছে সায়েন্সে ভর্তি হওয়া যায় আর এক হচ্ছে আর্টসে ভর্তি হওয়া যায়। সাধারণত কমার্স এক্ষেত্রে অ্যাভেলেবেল নয়। ক্লিয়ার? কি বললাম? এক সায়েন্সে ভর্তি হওয়া যায়, এক আর্টসে ভর্তি হওয়া যায়। কমার্স এক্ষেত্রে অ্যাভেলেবেল ঠিক নয়। তবুও তুমি, আমি বলবো স্কুলে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবে যারা কমার্সে ভর্তি হতে চাও, যে স্কুলে কমার্স অ্যাভেলেবেল কিনা। সাধারণত অনেক স্কুলে কমার্স অ্যাভেলেবেল নয়। ক্লিয়ার? নেক্সট দেখো বলছি যেটা, যে মাধ্যমিক স্কুলে কারা ভর্তি হতে পারবে? না, ন্যূনতম বয়স হতে হবে 14 বছর। ক্লিয়ার? এছাড়া কি, ধরো কিছু স্টুডেন্ট কারা ওপেন স্কুলে আসবে, ধরো এক্সাম্পল বললাম, কোনো একটা স্টুডেন্ট 8 পাস করেছে, 8 পাস করার পরে সে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেক্টরে জব করছে। দেখা গেল তার মাধ্যমিক পাস করা খুব দরকার, কারণ তার প্রমোশন আটকে আছে, বা মাধ্যমিক সে ভাবলো যে আমি 8 পাস করে চাকরি করছি, অথচ মাধ্যমিক পাস নেই, মাধ্যমিক পাস থাকাটা আমার ক্ষেত্রে খুবই জরুরি। ঠিক আছে? তাহলে সে চাইলে আবার পড়াশোনা চালিয়ে যেতে পারে সম্পূর্ণ ওপেন মাধ্যমে। ক্লিয়ার? সম্পূর্ণ ওপেন মাধ্যমে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি তোমাদের, এক্ষেত্রে কিন্তু স্কুলে আসতে হবে বা ক্লাস করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোনো কোনো স্কুল আছে যেখানে প্রত্যেক শনিবার বা রবিবার করে স্কুল হয়ে থাকে। ক্লিয়ার? আবার অনেক স্কুল আছে যেখানে কোনো ক্লাসই হয় না। আর যে সমস্ত স্কুলে ক্লাস হয় সাধারণত বাধ্যবাধকতা থাকে না যে ক্লাসে আসতে হবে। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে যে সেলফ স্টাডি বেশি করতে হয়, অর্থাৎ নিজেকে বেশি পড়াশোনা করতে হয়। ক্লিয়ার? বোঝা গেল? এছাড়া দেখো, যারা হয়তো এই বছর মাধ্যমিক দিয়েছো তারা হয়তো ফেল করে গেছো, 2-3টে বিষয়ে ফেল করে গেছো, দেখা গেল সে রেগুলার স্কুলে আর গেল না। বা দেখা গেল যারা 2-3 বছর আগে থেকে ফেল করে আছো, যে ভাবছো আমি তো আগে ফেল করে গেছি, মাধ্যমিকটা এখন মনে হয় দিয়ে দিলে ভালো হতো, তখন তো আমি বুঝতে পারিনি মাধ্যমিকের কতটা গুরুত্ব। তাহলে সেই সমস্ত শিক্ষার্থীও চাইলে এখানে ভর্তি হতে পারে, কারণ এখানে বলেছি কি, 14 বছর বয়স থেকে শুরু, 14 বছর থেকে, বয়সের কোনো লিমিট নেই। মানে তুমি 50 বছরেও করতে পারো, 60 বছরেও তুমি মাধ্যমিক দিতে পারো, বয়সের কোনো নির্দিষ্ট উচ্চ লিমিট নেই। ক্লিয়ার? বোঝা গেল? বা যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিকে 2-3টে বিষয়ে ফেল করেছো, তারা চাইলেও এখানে আবার সেই 2-3টে বিষয়ে তুমি পরীক্ষা দিতে পারবে, যদি তুমি সেটা চাও, অর্থাৎ সমস্ত বিষয়ে পরীক্ষা দিতে হবে না। আর মাধ্যমিক স্যার কতদিনের? রেগুলারের মতোই সেম। মাধ্যমিক এখানে 1 বছরের, মাধ্যমিক 1 বছরের, এবং উচ্চ মাধ্যমিক এখানে 2 বছরের। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? মাধ্যমিক 1 বছরের, উচ্চ মাধ্যমিক রেগুলারের মতো 2 বছর। এবার অনেকের মনে কোশ্চেন হবে, স্যার এখান থেকে যে সার্টিফিকেট পাবো সেটা কি সমান গুরুত্ব? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হ্যাঁ, তুমি রেগুলারে মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, সেখানের সার্টিফিকেট তুমি যে সমস্ত জায়গায় কাজে লাগাতে পারবে, এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট সে মাধ্যমিকের হোক বা উচ্চ মাধ্যমিকের হোক, তুমি দুটোই সমানভাবে কাজে লাগাতে পারবে। ক্লিয়ার? এখনো মনে কোশ্চেন আছে, স্যার অ্যাডমিশন ফিসটা তো বললেন না। আমি এখনো বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ অংশ ভালো করে দেখবে, কারণ এই একটা ভিডিওই তোমাকে ওপেন স্কুলের পুরো তথ্য তুলে ধরবো। ক্লিয়ার? তার জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে না, অন্য কোনো চ্যানেলেও যেতে হবে না, একটা ভিডিওতেই তোমার যা হাজার প্রশ্নের উত্তর তার সলিউশন আমি দিয়ে দেব। ক্লিয়ার? এবার দেখো যেটা বলছি, ভর্তি হতে গেলে স্যার কি কি লাগবে।
আমি বলে দিই, যারা 8 পাসের উপরে ভর্তি হবে তারা 8 পাসের এই যে দেখো পাস সার্টিফিকেট আনবে। মানে তুমি যে 8 পাস করেছো এখান থেকে কি করবে না, তুমি পাস সার্টিফিকেট আনবে। ক্লিয়ার? পাস সার্টিফিকেট আনবে। ক্লিয়ার? তুমি তুমি যে এলাকায় বসবাস করো, যদি পঞ্চায়েত হয় পঞ্চায়েত, বা যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি, তার একটা রেসিডেন্সিয়াল প্রুফ, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি স্থায়ী বাসিন্দার একটা কাগজ আনবে। তুমি যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তুমি ফটো ন্যূনতম 4 কপি ফটো আনবে। কি বললাম? যে ন্যূনতম তুমি 4 কপি ফটো আনবে। ক্লিয়ার? তাছাড়া তোমার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে, যদি থেকে থাকে তাহলে আনবে। এছাড়া কি হচ্ছে না, তোমার আধার কার্ড, অর্থাৎ আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড অবশ্যই দিলে ভালো হয়। আধার কার্ড না থাকলে অন্য কোনো ডকুমেন্ট নিয়ে আসবে, এসে তুমি স্কুলের সঙ্গে যোগাযোগ করবে, তবে আধার কার্ড থাকলেই সবচেয়ে হচ্ছে বেস্ট। ক্লিয়ার? বোঝা গেল? এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তুমি অবশ্যই স্কুলে যোগাযোগ করবে। এবং যারা মাধ্যমিকে ফেল করে গেছো, বা মাধ্যমিকে হয়তো রেজিস্ট্রেশন করে নিয়েছো ক্লাস 9-এ পড়তে পড়তে, অথচ তার মাধ্যমিক আর দেওয়া হয়নি, হয়তো বাড়ি থেকে বিয়ে দিয়ে দিয়েছে, বা তুমি কর্মসূত্রে অন্য কোথাও চলে গেছো, অনেক কারণের জন্য তুমি পড়াশোনা 9-এ উঠে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করেছিলে মাধ্যমিক দেওয়ার জন্য, কিন্তু তুমি পরীক্ষা দাওনি। সেক্ষেত্রে বলবো, তোমার যে রেজিস্ট্রেশন কপিটা রয়েছে, তোমার যে রেজিস্ট্রেশন কপি, সেই রেজিস্ট্রেশন কপিটা নিয়ে আসবে। সেক্ষেত্রে তখন কিন্তু এই যে 8 পাস সার্টিফিকেট, এটা থাকলে ভালো। আর না হলে তোমার 8 পাস সার্টিফিকেটে যারা ভর্তি হবে, সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে টিসি সার্টিফিকেট, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসবে। অর্থাৎ তুমি যে স্কুলে পড়তে, ওই স্কুল যে ছেড়ে চলে যাচ্ছ, ওইখানের হেডমাস্টারকে গিয়ে বলবে আমাকে একটা টিসি সার্টিফিকেট দিন, তখন কিন্তু তোমাকে টিসি সার্টিফিকেট দিয়ে দেবে। ক্লিয়ার? নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো, দেখো ভালো করে সেটা শোনো। এক কি বললাম? রেজিস্ট্রেশন সার্টিফিকেট। নেক্সট দেখো, হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলছি, তাহলে এই সমস্ত ডকুমেন্ট গুলো নিয়ে তোমরা অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। আর যদি তোমার রেজিস্ট্রেশন হয়ে থাকে, তাহলে শুধুমাত্র তুমি কি করবে, এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে আসবে, ফটো নিয়ে আসবে, আইডেন্টি প্রুফ নিয়ে আসবে। আর যদি তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে তুমি ভর্তি হও, সেক্ষেত্রে তোমাকে একটা অফিসিয়াল লেটারের মতো একটা লেটার লিখে দিতে হবে, যে আমি মাধ্যমিক পরীক্ষা রেগুলারে দিইনি, বা আমি রেগুলারে দিয়েছিলাম, আমি পাস করতে পারিনি। অর্থাৎ তোমাকে একটা লেটার তোমাকে দিতে হবে ওই স্কুলের কোঅর্ডিনেটরকে। ক্লিয়ার? মনে থাকবে, যদি তুমি রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে ভর্তি হও, যে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলে, তুমি কোনো কারণে দিতে পারোনি। বোঝা গেছে? নেক্সট দেখো যেটা আমি বলছি, যে অ্যাডমিশন ফিস। তার আগে আমি বলে দিই এইচএস এর ব্যাপারটা, বলে দিচ্ছি আমি একটু পরে। দেখো এখানে কিন্তু দুভাবে ভর্তি হওয়া যায়। এক হচ্ছে জেনারেল নর্মাল ভর্তি হওয়া যায়, আর এক হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। অর্থাৎ যারা 8 পাস করে আছে তারা কিন্তু জেনারেল ভর্তি হতে পারবে। নর্মাল সে ভর্তি হবে রেগুলারের মতো 7টা বিষয় নেবে। কি কি 7টা বিষয় নেবে? বাংলা নেবে, ইংরেজি নেবে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, আর একটা হচ্ছে গণিত। আর একটা জিনিস বলে দেই, এটা কিন্তু মাথায় রাখবে, যে এখানে ভর্তি হওয়া মানে 100% পাস, এটা কিন্তু ভুল ধারণা। তোমাকে তার জন্য কিন্তু ন্যূনতম পড়াশোনা করতে হবে। ক্লিয়ার? এবার দেখো যেটা বলছি, যারা 8 পাসের উপর ভর্তি হচ্ছ, বা মাধ্যমিক দাওনি, তারা কিন্তু জেনারেল নর্মাল ভর্তি হতে পারবে। কারা ভর্তি হবে ক্রেডিট ট্রান্সফারে? ধরো যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল, দেখা গেল দুটো বিষয় ফেল করে গেছে, কি তিনটেতে ফেল করে গেছে, সর্বোচ্চ দেখো 4টা বিষয়, সর্বোচ্চ কি বললাম, 4টা বিষয় ফেল করে গেছে, একটা দুটো তিনটে বা 4টা বিষয় ফেল করে গেছে, তারা কিন্তু ভর্তি হবে এই ক্রেডিট ট্রান্সফারে। অর্থাৎ তারা যে
ফেল রেজাল্টটা পেয়েছে, ওই অরিজিনাল রেজাল্ট নিয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করবে, স্কুলে এসে বলবে আমি ক্রেডিট ট্রান্সফারে ভর্তি হব মাধ্যমিকে। সেক্ষেত্রে অরিজিনাল রেজাল্ট তোমাকে জমা দিতে হবে, অরিজিনাল রেজাল্ট না জমা দিলে ক্যান্সেল হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটা বলে রাখি, যারা 5টাতে ফেল করেছে বা 6টাতে ফেল করেছে বা সম্পূর্ণ 7টাতে ফেল করেছে, তারা কিন্তু এক্ষেত্রে ভর্তি হতে পারবে না। তাদেরকে সমস্ত বিষয় আবার প্রথম থেকে ঘুরে দিতে হবে। শুধুমাত্র যে সমস্ত শিক্ষার্থী 1টা 2টো 3টে বা 4টা বিষয়ে ফেল করেছে, তারাই এক্ষেত্রে শুধুমাত্র ভর্তি হতে পারবে। ক্লিয়ার? তবে তুমি যে বছর ফেল করেছো, সেই ফেল করা বছর থেকে 5 বছরের মধ্যে হতে হবে। হয়তো তুমি ফেল করে আছো আজ থেকে 10 বছর আগে, তখন কিন্তু ক্রেডিট ট্রান্সফারে ভর্তি হবে না। যে 5 বছর আগে ফেল করেছো, অর্থাৎ সর্বোচ্চ 5 বছর অবধি। আর একটা কথা এখানে বলে রাখি, তুমি যে বছর মাধ্যমিকে অ্যাডমিশন হবে, তুমি সেই বছর থেকে 5 বছরের মধ্যে মাধ্যমিক কমপ্লিট করতে পারবে। মানে তোমার যদি মনে হয় স্যার আমি এবছর তো ভর্তি হয়ে গেছি, পরের বছর আমি দিতে পারছি না পরীক্ষা, কোনো অসুবিধা পড়ে গেছে, হ্যাঁ পারবি, পরের বছর দেবে। শুধু মনে রাখবে যে বছর তুমি পরীক্ষা দেবে, তার আগে যেন তুমি পরীক্ষার ফর্মটা অবশ্যই ফিল আপ করো। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এবার আসবো মাধ্যমিকের স্যার অ্যাডমিশন ফিজ কত। দেখো মাধ্যমিকের অ্যাডমিশন ফিজ ছেলেদের ক্ষেত্রে 150 টাকা, মানে এক্সাম্পল দিই আমি, ছেলেদের 150 টাকা অ্যাডমিশন ফিজ। যদি এসসি এসটি হয়ে থাকে বা মেয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো তার এই 150 টাকাটা লাগছে না। মানে এটা হচ্ছে কার ক্ষেত্রে বলছি, ছেলেদের, আর এটি বলবো মেয়েদের ক্ষেত্রে। তাহলে এটা লাগছে না। তাহলে তোমার নেক্সট বলা হয়েছে দেখো, পার সাবজেক্ট 100 টাকা, তার মানে তোমার 7টা সাবজেক্ট 700 টাকা। ক্লিয়ার? তারপরে দেখো বলা হয়েছে আর কিছু লাগছে না, যারা ক্রেডিট ট্রান্সফারে ভর্তি হবে তাদের এক্সট্রা 50, মানে পার সাবজেক্ট 50 টাকা দিতে হবে। আর অ্যাডমিশন প্রসেসিং ফি পার ক্যান্ডিডেট 50 টাকা, তার মানে এখানে আর 50 টাকা লাগবে। ক্লিয়ার? তার মানে টোটাল কত হচ্ছে দেখে নাও, এটা টোটাল হচ্ছে 700, 800, 900 টাকা। আর এক্ষেত্রে দেখো মেয়েদের ক্ষেত্রে লাগছে 750 টাকা। এই টাকাটা তোমরা যখন ভর্তি হবে, স্কুলে অনলাইনে পেমেন্ট করতে পারো, অর্থাৎ স্কুলের যদি অনলাইনে নেবে বলে, না হলে তোমাকে ব্যাংকের চালান দিয়ে দেবে, তুমি যে কোনো ব্যাংকে গিয়ে এটা ড্রাফট কেটে অরিজিনাল ড্রাফটটা স্কুলে জমা দিয়ে দেবে। তবে মনে রাখবে, তুমি যখন ড্রাফট কাটছো তার 1 কপি জেরক্স করে রেখে দেবে, অরিজিনালটা স্কুলে দেবে, জেরক্সটা তুমি তোমার কাছে প্রমাণ হিসেবে রাখবে। এবার আমি বলে দিই, তাহলে কি স্যার 900 টাকাতে ভর্তি আর 750 টাকাতেই ভর্তি মেয়েদের? তা কিন্তু নয়। এক্ষেত্রে স্কুলের একটা নির্দিষ্ট ফিজ রয়েছে, ওই ফিজটা কিন্তু এখানে অ্যাড হয়। ঠিক আছে, যে স্কুলে যেমন। ঠিক আছে, তবুও আমি বলে রাখি, এক্ষেত্রে সর্বোচ্চ 2500 টাকার মধ্যে তোমার A to Z কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ, মাধ্যমিকের ভর্তি, ছেলে হোক বা মেয়ে হোক, বইপত্র সবকিছু, সর্বোচ্চ 2500। 2500 লাগবেও না, তার অনেক কমে হয়ে যাবে। তবে আমার অনেক জায়গা থেকে আমি শুনেছি কারোর কাছ থেকে 5000, 10,000, 15,000 অব্দি নিচ্ছে। আমি বলবো এইভাবে কাউকে টাকা তোমরা দেবে না, কারণ অরিজিনাল খরচ হচ্ছে এইটা, অরিজিনাল খরচ এই 900 টাকা আর 750 টাকা। আর বাকিটা হচ্ছে স্কুলের খরচ, বাকিটা স্কুল যে ফিজটা ধার্য করবে, তবে সেটা সর্বোচ্চ 2500 টাকার বেশি পেরোবেই না। স্কুলের ফিজ সাধারণত কত হয়ে থাকে, 400 থেকে 500, বড় জোর 600, কেমন? তাহলে টোটাল মাধ্যমিক কমপ্লিট হয়ে যাবে 2 থেকে 2500-এর মধ্যে। ক্লিয়ার? নেক্সট দেখো এইচএস। এইচএসে কি বললাম আমি, একই রকম ভাবে যারা মাধ্যমিক পাস করে আছো, তারা দেখো, তারা এই জেনারেলে ভর্তি হতে পারবে, যারা মাধ্যমিক পাস করে আছো। আর যে সমস্ত শিক্ষার্থী হয়তো এইচএস দিয়েছিলে, তারা হয়তো দেখা যাবে 1টা 2টো 3টে বিষয়ের ফেল করে আছো, তারা কি করবে, এই ক্রেডিট ট্রান্সফারে ভর্তি হবে। তারা কি করবে, ক্রেডিট ট্রান্সফারে ভর্তি হবে। ক্রেডিট ট্রান্সফারের আমি বলে দিই, যেটা যদি তুমি 4টা বিষয়ে ফেল করো বা 5টা বিষয়ে ফেল করো, সেক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফার হবে না। আবার একই প্রসেস বলে রাখি, এক্ষেত্রে কিন্তু তুমি ফেল করার 5 বছরের মধ্যে ভর্তি হতে হবে। 5 বছর পেরিয়ে গেলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। ক্লিয়ার? বোঝা গেছে? এবার হচ্ছে দেখো, এটা 2 বছরের কোর্স, তোমার সাবজেক্ট কি কি থাকবে। দেখো বাংলা আর ইংরেজি হলো, বাংলা এবং ইংরেজি কমন। আর তুমি কি করবে, বলছি
দেখো, নেক্সট যেটা বলছি আমি, যে কোনো তিনটে সাবজেক্ট তুমি দেখো, বাকি তুমি যে কোনো তুমি তিনটে সাবজেক্ট নেবে, কেউ চাইলে একটা এক্সট্রা নিতে পারো, আমি বলবো একটা এক্সট্রা যদি স্কুলে থেকে থাকে নেওয়াটা বেস্ট, কারণ তোমার নাম্বার ক্যালকুলেশন হবে এই পাঁচটার উপরে। ক্লিয়ার? এবার এখানে অ্যাডমিশন ফিজ দেখে নাও কত রয়েছে। অ্যাডমিশন ফিজ একইভাবে দেখো আলোচনা করে দিচ্ছি আমি, ছেলে এবং মেয়ে। ছেলেদের ক্ষেত্রে দেখো অ্যাডমিশন ফিজ 200 টাকা, এটা বলা হয়েছে 200 টাকা। আর যদি মেয়ে হয়ে থাকে, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, তার ক্ষেত্রে 100 টাকা। তারপরে কি বলা হয়েছে, পার সাবজেক্ট নন ল্যাব কত টাকা, 100 টাকা। মানে যদি তোমার নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয় 100 টাকা, তাহলে পাঁচটার জন্য 500 টাকা। ক্লিয়ার? মেয়েদের ক্ষেত্রেও একই জিনিস, পাঁচটার জন্য 500 টাকা। আর যদি ল্যাব বেসড হয়ে থাকে, ল্যাব বেসড বলতে যেমন কারো জীবন বিজ্ঞান নিয়েছো, মানে যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু এখানে 100 হবে না, এখানে 150 করে আসবে। ঠিক আছে? সেখানে কত আসবে অর্থাৎ, তোমার আমি বলে দিই, সেটা পরে বলে দিচ্ছি আমি। নেক্সট দেখো আর কি লাগবে, এই যে অ্যাডমিশন ফিজ পার ক্যান্ডিডেট কত, না 50 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কত লাগছে, 750 টাকা। আর এখানে তোমার লাগছে 600 টাকা। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাডমিশন ফিজ। এবার বাকি মাধ্যমিকের মতো স্কুল ফিজ অ্যাড হবে। এক্ষেত্রেও আমি বলবো, সে প্র্যাকটিক্যাল সাবজেক্ট ল্যাব বেসড হোক বা নন ল্যাব হোক, এখানেও মনে রাখবে 2 থেকে 2,500 টাকার মধ্যে সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক তোমার কমপ্লিট হয়ে যাবে। এর বেশি কেউ যদি টাকা চায় বা কোনো স্কুলে যদি চায়, আমি বলবো সেই স্কুলে ভর্তি না হওয়াই ভালো। অন্য স্কুল তুমি দেখতে পারো, কারণ এখানে তো স্কুল যাওয়াটা ফ্যাক্ট নয়। স্কুল যদি তোমার বাড়ি থেকে দূরেও হয়, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। তাই আমি বলবো, তোমরা মোটামুটি এই অ্যাডমিশন ফিজ এর থেকে বেশি তোমরা কোথাও দেবে না, কারণ অনেক জায়গায় শুনেছি, দেখা যায় অনেক ব্যক্তি বা অনেক স্টাডি সেন্টার এর থেকে বেশি টাকা নিয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? এর বাইরেও যদি কারোর কোনো কিছু জানার থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি তাহলে তার সেই কমেন্ট রিলেটেড তোমাকে অ্যান্সার আমি ভিডিও আকারে অবশ্যই কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। বা নতুবা এর বাইরেও যদি কারোর কোনো জানার থাকে, এই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। যারা রবীন্দ্রমুক্ত ওপেন স্কুলে ভর্তি হচ্ছে তাদেরকে একটাই বলবো, তোমরা টেনশন করার কোনো দরকার নেই। চেষ্টা করবে একটু পড়াশোনা করতে, তাহলে দেখবে নিশ্চিত পাশ করে যাবে। এছাড়া তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়ে থাকে, যে স্যার প্রজেক্ট কি লিখবো, সাজেশন দিলে ভালো হতো, তাহলে আমি বলবো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। তো অবশ্যই তোমার যে সাজেশন বা প্রজেক্ট বা তোমার যে সমস্যা, অবশ্যই 100% সলিউশন করার চেষ্টা করবো। তবে বলে রাখি, কল করবে না, সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবে। ক্লিয়ার? বোঝা গেল? আর তবে যারা নোটস নেবে তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, নোটস নেওয়ার পরে তোমাকে, যারা কাছে তারা অফলাইনে, এবং যারা দূরে তারা অনলাইনে নোটসটা বুঝে নেওয়ার একটা সুযোগ সুবিধা থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? আশা রাখি তোমাদের রবীন্দ্রমুক্ত ওপেন স্কুলে আমি সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের প্রিয় গোপাল স্যার। ক্লিয়ার? ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই তোমাদেরকে একটা কথাই বলবো, অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের উদ্দেশ্যেই অনেক কষ্ট করে ভিডিওটি বানানো। ঠিক আছে? এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।